রাজধানীর উত্তরায় 16তলা মার্কেটের লিফট ছিঁড়ে ভয়াবহ আগুনে 6 জনের মৃত্যু, আহত অর্ধশতাধিক। শিশুসহ একই পরিবারের গুরুতর দগ্ধ 3 জন ঢাকা মেডিকেলে ভর্তি। ইউরোপীয় ইউনিয়নে থাকছে না ব্রিটেন, গণভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ঐতিহাসিক রায়, পদত্যাগের ঘোষণা ক্যামেরনের। গণভোটের পরপরই টালমাটাল বিশ্বের বিভিন্ন দেশের শেয়ার বাজার, পাউন্ডের দরপতনের প্রভাব নিয়ে বাংলাদেশকে এখনই সচেতন হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের রায় আটকে গেল ওবামার অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার পরিকল্পনা, গ্রেফতার ও বহিষ্কার আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা। এবং নিরাপত্তার কারণ দেখিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার সহ দেশের সব কারাগারে রেড অ্যালার্ট জারি। প্রবাসীর সময় সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরা হলো না রাজধানীর উত্তরার আলাউদ্দিন মার্কেটে শপিং করতে আসা 6 জনের। মার্কেটের ক্যাপসুল লিফট ছিঁড়ে আগুনের ঘটনায় প্রাণ হারান এই 6 জন, আহত হন আরো অর্ধশতাধিক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ উত্তরার বেশ কয়েকটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে শিশুসহ একই পরিবারের 3 জন রয়েছে। মার্কেটের লিফট ছিঁড়েই এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ। এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঈদের কেনাকাটা করতে রাজধানীর অন্যান্য মার্কেটগুলোর মতো উত্তরার আলাউদ্দিন মার্কেটেও শুক্রবার দুপুরের পর থেকেই ভিড় বাড়তে থাকে, কিন্তু উৎসবকে বরণ করার জন্য ঈদের কেনাকাটার উপলক্ষ মুহূর্তেই পরিণত হয় আতঙ্কে। 16তলা ভবনের 6 তলা থেকে একটি লিফট ছিঁড়ে নিচে পড়ে গেলে আগুনে ছেয়ে যায় পুরো মার্কেট। যে লিফটটা ছিঁড়ে পড়ছে ওইখানে আমি বাইরে বসতাম, মোটরসাইকেল পার্কিং এ ছিলাম এবং আমি ওই মোটরসাইকেলের বাইরের পাশে রোডে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে দম করে ওই লিফটটা ছিঁড়ে পড়লেই মানে আমি ওইদিকে তাকায় দেখি যে বিল্ডিং এর মানে যত গ্লাস ছিল গ্লাসগুলো সব রোডের উপর পড়ছে এবং ওইখানে যত লোক ছিল অনেকে আহত হয়েছে। পাইছি পাওয়ার সাথে সাথে আমাদের সবাই হুড়াহুড়ি করে করছে, আমরা তো শাটার বন্ধ করতে পারি। এর নিচে দেখি পুরা 3 তলা 4 তলা দেখি পুরা ধোঁয়া হয়ে গেছে। 16তলা ভবনটির 6ষ্ঠ তলা পর্যন্ত মার্কেট আর বাকি 10 তলা আবাসিক ভবন। আগুনের ঘটনায় আবাসিক ভবন ও মার্কেট থেকে আতঙ্কিত মানুষ একসাথে নামতে শুরু করলে আহত হন অনেকে। শব্দ হওয়ার পরে যে তোর গ্লাস আছে, একটা গ্লাসে কাঁচ ভাঙছে, কিন্তু কাঁচের গ্লাস হয়ে গেছিল বুলেটের মতো। সিঁড়ির নিচে বাচ্চাদের খেলার একটা আছে, ওইখানে বাচ্চারা বেশি আহত। ফায়ার সার্ভিসের 13টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ সদস্যরা তাদের সাহায্যে এগিয়ে আসে, তবে প্রাথমিকভাবে আহত নিহতের সঠিক সংখ্যা বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি কেউই। আপনারা জানেন যে এটা একটা কমার্শিয়াল বিল্ডিং, এখানে ইলেকট্রিক্যাল অনেক কিছু ব্যাপার আছে। যদি লিফট এরকম থাকে তাহলে এটাও আমরা দেখবো যে আসলে এত বড় আগুনটা হলো কেন এবং নিচে এত বড় একটু ভাঙ্গাচোরা কেন হলো। অন্যান্য ইনজুরির সংখ্যা বিভিন্ন সিরিয়াসলি ইনজুরি এবং সিম্পল ইনজুরি মিলে 50-60 জন বলে আমরা এখন জানতে পারি। হতাহতের মধ্যে অনেকেই শিশু রয়েছে বলেও প্রত্যক্ষদর্শীরা জানান। আহত মানুষদের ঢাকা মেডিকেল সহ উত্তরার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় আত্মীয় স্বজনদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে। বাড়ানো হওয়ার পরে আমরা এখানে চলে আসছি, তার সে নিজে, তার ছোট মেয়ে, তার ছেলে, 3 জনই দগ্ধ হয়েছে। পুলিশ জানায় লিফটের কারিগরি কোনো ত্রুটি ছিল কিনা তা তদন্ত করে দোষীদের চিহ্নিত করা হবে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাজ্যের ঐতিহাসিক গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় আসার পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। আগামী অক্টোবরে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেবেন বলেও জানান তিনি। এর আগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ব্রেক্সিটের পক্ষে মত দেন প্রায় 52% ভোটার। শুক্রবার ম্যানচেস্টারের টাউন হল থেকে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়। এদিকে ব্রিটেনকে ছাড়াই সম্মেলন আহ্বান করেছে ইউরোপীয় কমিশন। গণভোটের ফল প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পদত্যাগের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। অক্টোবরে নতুন কেউ প্রধানমন্ত্রীর পদে বসবেন বলেও জানান তিনি। দেশকে সামনে এগিয়ে যেতে ব্রিটেনবাসীর এখন নতুন কারো নেতৃত্বের প্রয়োজন। তবে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত আমি দেশের স্বার্থে কাজ করে যাব।
এর আগে ব্রিটেনের থাকা না থাকা প্রশ্নে বৃহস্পতিবার ৩৮২টি আঞ্চলিক কেন্দ্রে ভোট গ্রহণ হয়। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, আয়ারল্যান্ড ও স্পেন উপকূলের ব্রিটিশ শাসিত জিব্রাল্টার দ্বীপের ৪.৫ কোটি ভোটার তাদের মত প্রকাশ করেন। পক্ষে বিপক্ষের শিবিরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ইইউ থেকে সরে যাওয়া অর্থাৎ লিভের পক্ষে ভোট পড়ে ৫২%, অন্যদিকে রিমেইন পায় ৪৮% ভোট। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানায় লন্ডনবাসী। আমি এ ফলাফলে খুব অবাক হয়েছি। ব্রিটেন এখন মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়বে। সবচেয়ে বেশি বিপাকে পড়বে অভিবাসীরা। ইউরোপীয় ইউনিয়ন আরেকটি সোভিয়েত ইউনিয়ন হতে চেয়েছিল। এই জোট ব্রিটেনের জন্য কখনোই কল্যাণ বয়ে আনত না। উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও লন্ডনবাসী জোটবদ্ধ থাকার পক্ষে মত দিলেও ইংল্যান্ড ও ওয়েলসে জয়লাভ করে ইইউ বিরোধীরা। ইউকে ইন্ডিপেন্ডেন্স পার্টির বিচ্ছেদপন্থী নেতা নাইজেল ফারাজ এই ফলকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, আজ ব্রিটেনের সাধারণ মানুষের স্বাধীনতা দিবস। প্রায় ২৫ বছর ধরে আমি এই দিনটির জন্য অপেক্ষা করেছি। ব্রিটেনে এখন স্বাধীনতার নতুন সূর্যের উদয় হয়েছে। এই জয়ের ভাগিদার সাধারণ মানুষ। তবে এই বিচ্ছেদের প্রক্রিয়ায় অন্তত ২ বছর সময় লাগবে বলে জানায় গণমাধ্যম। একই সঙ্গে ব্রিটেনের দেখাদেখি জোটভুক্ত অন্য রাষ্ট্রগুলো বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। তবে ব্রেক্সিটের ফলে জোট দুর্বল হবে না বলে জানিয়ে দিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। তিনি বাকি রাষ্ট্রগুলোকে জোটবদ্ধ থাকার আহ্বান জানান। ব্রিটেনকে ছাড়াই ২৭ দেশের প্রতিনিধিদের নিয়ে একটি সম্মেলনেরও আহ্বান করেন টাস্ক। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। গণভোটের রায়ের পর টালমাটাল হয়ে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ার বাজার। ব্রিটেনে ডলারের বিপরীতে 10% পর্যন্ত কমেছে পাউন্ডের মান, যা ১৯৮৫ সালের পর সর্বনিম্ন। সেই সঙ্গে দেখা দিয়েছে শেয়ার বাজারে সূচকের দরপতন। ব্রেক্সিটের পক্ষে সংখ্যাগরিষ্ঠের রায় যাওয়ার পরপরই এফটিএসই সহ ব্রিটেনের বেশ কয়েকটি বড় কোম্পানি এবং ব্যাংকের শেয়ারের সূচকে দরপতন হয়েছে ৮% পর্যন্ত। ভোটযুদ্ধের পর জাপান, চীন সহ এশিয়ার বিভিন্ন দেশের শেয়ার বাজারের সূচকের দরপতন হয়েছে। জাপানের নিক্কেই সূচকের দরপতন হয়েছে ৭.৭%। চীনের সাংহাই কম্পোজিট সূচক কমেছে ১.২%। ভারতের সেন্সেক্স সূচকের দরপতন হয়েছে ৩.৪%। আকস্মিক এমন প্রেক্ষাপটে জরুরি অবস্থা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে এশিয়ার কেন্দ্রীয় ব্যাংকগুলো। যদিও উল্টো দৃশ্য যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে। ব্রেক্সিট নিশ্চিতের পর মার্কিন শেয়ার বাজারে চাঙ্গা হয়েছে ডাও জোন্স, S&P, নাসডাক কম্পোজিট সহ বিভিন্ন টেক কোম্পানির সূচক। এছাড়া ডলারের বিপরীতেও ৩.৩% পর্যন্ত কমেছে ইউরোর মান। ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার পর ব্রিটেনে একক দেশ হিসেবে রফতানিতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। তবে ইইউ সূত্রে পাওয়া জিএসপি সুবিধা অব্যাহত রাখলে সে দেশে রপ্তানি বাণিজ্যে বাংলাদেশ খুব বেশি সমস্যায় পড়বে না বলে মনে করেন অর্থনীতিবিদরা। বৈধ অবৈধ মিলিয়ে প্রায় ১০ লাখ বাংলাদেশি ব্রিটেনে বসবাস করে। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র, জার্মানির পর বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রপ্তানির বাজারও ব্রিটেনে। বাংলাদেশি তৈরি পোশাকের পাশাপাশি সবজির বড় বাজার দেশটি। গেল কয়েক বছরের পরিসংখ্যান বলছে প্রতি বছরই দেশটিতে রপ্তানির অঙ্ক বাড়ছে। তাই ব্রিটেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাংলাদেশের অর্থনীতির জন্য বিশেষ গুরুত্ব বহন করে। তবে একদিকে ব্রিটেনের ইইউ থেকে বেরিয়ে যাওয়া আর অন্যদিকে পাউন্ডের অব্যাহত দরপতন। ধারণা করা হচ্ছে এই অবস্থায় বিপাকে পড়তে পারে ব্রিটেনের অর্থনীতি, আর তার আঁচ পড়তে পারে ব্রিটেনের বাণিজ্যিক অংশীদার দেশের উপর। এমন অবস্থায় কানাডা, নরওয়ের মতো ব্রিটেনেও শুল্কমুক্ত সুবিধা পেতে এখনই পদক্ষেপ নেওয়া উচিত বলে মত রপ্তানিকারকদের সংগঠন ইএবির। বাংলাদেশের যারা রপ্তানিমুখী শিল্প আছে তারা যথেষ্ট চ্যালেঞ্জের মধ্যে পড়বে এবং আমাদের প্রাইস আমরা কম্পিটিশনে পড়ে যাব। নরওয়ে ইউরোপিয়ান ইউনিয়নের কিন্তু সদস্যভুক্ত দেশ না, তারপরেও কিন্তু আমরা জিএসপি সুবিধা পাই। সেই রকম যদি যুক্তরাজ্যের সাথেও এই ইউরোপিয়ান ইউনিয়নের হয় তাহলে হয়তো আমরা সেই জিএসপি সুবিধাটা পাবো। জিএসপি ছাড়াও পাউন্ডের দরপতনের প্রভাব বিবেচনায় এখনই বাংলাদেশকে ভাবতে হবে বলে পরামর্শ অর্থনীতিবিদদের। জিএসপির ক্ষেত্রে তাদের কি স্ট্যান্স হবে, তারা কি পদক্ষেপ নেবে সেটা আমাদের এখন অবজার্ভ করতে হবে। তারা যদি জিএসপিটা এলডিসির জন্য অ্যাজ এ সিঙ্গেল কান্ট্রি তারা অব্যাহত রাখতে পারে তাহলে আমাদের জন্য খুব বেশি চিন্তার কারণ নাই। যুক্তরাজ্যের বাজারে যে প্রোডাক্টগুলো যাচ্ছে, যখন পাউন্ডের সেখানে দরপতন হচ্ছে, এটা কিন্তু আমার দেখতে হবে যেটা আমার বাণিজ্যকে কোন দিকে নিয়ে যাচ্ছে, এবং এই ব্যাপারে আসলে আমি মনে করি যে খুব দ্রুত আমাদের পলিসির চিন্তা ভাবনা করতে হবে। ব্রিটেনের নতুন বাণিজ্য কাঠামোতে বাংলাদেশের সর্বোচ্চ সুবিধা আদায় করতে এখনই কূটনৈতিক তৎপরতার পাশাপাশি সংশ্লিষ্ট
মন্ত্রণালয়গুলোকে সুনির্দিষ্ট সিদ্ধান্ত আসারও পরামর্শ অর্থনীতিবিদদের। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ব্রিটেনের ইইউ ত্যাগে আতঙ্কিত না হয়ে খুব দ্রুতই করণীয় ঠিক করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। তারা বলছেন বাংলাদেশের এতে খুব একটা ক্ষতির আশঙ্কা নেই। তবে ব্রেক্সিটের পেছনে অভিবাসন বিরোধী উগ্র রাজনীতির সমর্থন থাকায় ব্রিটেনের দিকে না তাকিয়ে থেকে চীন বা ভারতের মতো অর্থনৈতিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের জোর তাগিদ তাদের। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়া নিশ্চিত হওয়ার পরপরই এ নিয়ে শুরু হয় নানামুখী বিশ্লেষণ। ব্রিটেনে থাকা প্রবাসী বাঙালি কিংবা বাংলাদেশের অর্থনীতির উপর এর প্রভাব কেমন হবে তা নিয়েও চলছে আলোচনা। বিশ্লেষকরা বলছেন, এর ফলে ব্রিটেনে বাংলাদেশি অভিবাসন বাড়বে বলে মনে করা হলেও ব্রিটেনে ক্রমবর্ধমান অভিবাসন বিরোধী উগ্র রাজনীতিতে তার বাস্তবায়ন কঠিন হবে। সাধারণভাবে মনে হতে পারে আমাদের মতন দেশের থেকে হয়তো লোক যাওয়ার সুযোগ তৈরি হবে, কিন্তু যে সাইকির কারণে আজকে এটা ঘটলো, যে মাইগ্রেন্ট চাই না, সেই সাইকিটা যদি অটুট থাকে তাহলে কি করে আমাদের এখান থেকে যাবে শর্ট টার্মে, সেটাও কিন্তু একটা বাধার মুখেই পড়ে থাকতে পারে। বিশ্লেষকরা বলছেন, ব্রিটেনের অর্থনীতি ক্রমেই ছোট হয়ে আসছে, তাই ব্রেক্সিট নিয়ে আতঙ্কিত না হয়ে অন্য শক্তিশালী অর্থনীতির সঙ্গে সম্পর্ক জোরদার করতে হবে। আজকে একদিনে ইংল্যান্ড ফ্রান্সের চেয়ে ছোট একটা ইকোনমিতে পরিণত হয়েছে। এগুলি সবই খুবই বিপজ্জনক। পশ্চিম এবং পশ্চিমের ভেতরে বিলেত এটা অস্তগামী শক্তি। অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে কি লাভ? আমাদের খুবই প্রয়োজন চায়নার সঙ্গে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা। তারা বলছেন, পরিবর্তিত পরিস্থিতিতে খুব দ্রুতই করণীয় ঠিক করতে হবে বাংলাদেশের নীতি নির্ধারকদের। ব্রিটেন যে চলে গেলে আমাদের কি কি প্রভাব পড়তে পারে, এটা কি গত পরশুদিন আমরা চিন্তা করেছি? আমাদের নীতি নির্ধারকরা কি চিন্তা করেছিল? কেবলমাত্র আরএনজিতে কি ক্ষতি হবে এটা ভেবে তো আমাদের গোটা অর্থনীতি চলতে পারে না। আমাদের অর্থনীতিকেও বিবিধ করতে হবে। বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকার বিষয়ে ভোটাভুটিতে অংশ নেন ব্রিটিশরা। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। যুক্তরাষ্ট্রে 50 লাখ অবৈধ অভিবাসীর বৈধতার বিষয়ে প্রেসিডেন্ট ওবামার নির্বাহী আদেশ স্থগিত হওয়ায় গ্রেফতার ও বহিষ্কার আতঙ্ক বিরাজ করছে বাংলাদেশ কমিউনিটিতে। আদালতের রায়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশি সহ কাগজপত্রহীন অভিবাসীরা। এমন পরিস্থিতিতে কাগজপত্রহীন অভিবাসীদেরকে বিভিন্ন মানবাধিকার ও নাগরিক অধিকার সংগঠন এবং আইনজীবীদের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অপরিণত ও কাগজপত্রহীন সন্তান এবং তাদের বাবা মাদের বৈধতা দিতে কংগ্রেসকে পাশ কাটিয়ে 2014 সালের 20 নভেম্বর নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট ওবামা। এর আওতায় 50 লাখ অবৈধ অভিবাসীর মধ্যে বহু বাংলাদেশীও সেখানে বৈধ হওয়ার সুযোগ পেয়েছিলেন। কিন্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চূড়ান্ত রায়ে মার্কিন প্রেসিডেন্টের সেই উদ্যোগ আটকে গেল। বিগত 7 বছরে 30 লাখ অভিবাসীকে বহিষ্কার করেছে বর্তমান প্রশাসন। আদালতের নতুন রায়ে আবারও সেই প্রক্রিয়া শুরু হতে পারে। কাগজপত্রহীন 1,10,00,000 অভিবাসী আবারও সেই আতঙ্কের মধ্যে পড়ল। এ অবস্থায় যুক্তরাষ্ট্রে প্রায় 1,20,00,000 কাগজপত্রহীন অভিবাসীর ভাগ্যে গ্রেফতার ও বহিষ্কারের খড়গ নেমে আসার আশঙ্কা দেখা দিয়েছে। তাই আতঙ্ক জেঁকে বসেছে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে। প্রায় শুনে আমি খুবই স্যাড। আমার মতো আরো অনেক হাজার লোকজন যারা আছে, যারা টাকা পেয়েছে, তারাও খুবই স্যাড। অথচ আমরা ডাপা প্রাপ্ত না। আমাদের প্যারেন্টসরা হয়তো ওই রায়ের ভিতরে পড়তো, বাট আনফরচুনেটলি তারা আর পাবে না সেটা। আমার হাজবেন্ড, আমার একটা ভয় আছে যে আমার হাজবেন্ডকে কি প্লেনে তুলে দিল নাকি, তাহলে আমার বাচ্চা দুটার কি হবে? কারণ ওরা তো এখনো এখানে ছোট, তাই না, মাইনর, বা আমরা কি সেপারেশন হয়ে যাব নাকি? সারা দেশের পাশাপাশি নিউ ইয়র্কে বহিষ্কার অভিযান জোরালো হওয়ার আশঙ্কা দেখা দেয়। এ ব্যাপারে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আইনজীবী ও মানবাধিকার সংগঠন ড্রামের নির্বাহী পরিচালক ফাহাদ আহমদ। নিউ ইয়র্ক প্রশাসন এবং বিভিন্ন মানবাধিকার ও নাগরিক অধিকার সংগঠনগুলো অভিবাসীদের পক্ষে থাকলেও এখানে যে গ্রেফতার ও বহিষ্কার অভিযান হবে না তেমনটা নয়। এই অবস্থায় প্রবাসীদের কোনো ধরনের অপরাধ কিংবা ঝামেলায় না জড়ানোর পাশাপাশি সবসময় আইনজীবীদের পরামর্শ নিতে হবে এবং মানবাধিকার সংগঠন সহ নাগরিক অধিকার সংগঠনগুলোর সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে, যাতে বহিষ্কার আদেশের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়া যায়। সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য মতে নির্বাহী আদেশের আওতায় প্রায় 36,000 বাংলাদেশী যুক্তরাষ্ট্রে বৈধ হওয়ার সুযোগের আওতায় পড়েন। সারা যুক্তরাষ্ট্রে বর্তমানে কাগজপত্রহীন মোট প্রবাসী বাঙালির সংখ্যা প্রায় 1.5 লাখ। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
প্রবাসের সময় আরো থাকছে, ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি তৃতীয় দিনেও রেল স্টেশনে ভিড়, নানা অভিযোগের পরও টিকিট পেয়ে উচ্ছ্বাস, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ নজরদারি। এবং চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্র সোহেল হত্যা মামলার অন্যতম আসামি আসিফ গ্রেফতার, ঘটনাস্থলে ছুরি হাতেই ছিল সে, বলছে পুলিশ। নিরাপত্তার কারণ দেখিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার সহ দেশের সব কারাগারে সর্বোচ্চ সতর্কতার রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শুক্রবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। তিনি জানান, গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে পাওয়া সতর্কবার্তার পর এ সিদ্ধান্ত নিয়েছে কারা কর্তৃপক্ষ। রেড অ্যালার্ট জারি অবস্থায় বন্দীদের খাবার ও কারাগারে আসা কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করা হবে। পাশাপাশি কারাগারে দর্শনার্থীদের তল্লাশির পর বন্দীদের সাথে দেখা করতে দেওয়া হবে। এমনকি রেড অ্যালার্ট চলাকালে কারা ফটকের সামনে বহিরাগত কেউ ঘোরাফেরা করলে কিংবা কাউকে সন্দেহজনক মনে হলে ব্যবস্থা নেবে কারা কর্তৃপক্ষ। এক্ষেত্রে কারাগারের ভেতর কিংবা বাইরে কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কারা মহাপরিদর্শক। ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিনে কমলাপুর রেল স্টেশনে শুক্রবার সকালে ছিল উপচে পড়া ভিড়। বৃহস্পতিবার রাত থেকেই কাউন্টারের সামনে অপেক্ষায় ছিলেন শত শত টিকিট প্রত্যাশী। সকাল 8টায় শুরু হয় বিক্রি, তবে 12টার পর কমতে শুরু করে মানুষের চাপ। অনেক প্রতীক্ষার পর যারা টিকিট পেয়েছেন তাদের চোখে মুখে ছিল আনন্দের ছাপ। শত মানুষের দীর্ঘ লাইন শুধু একটি টিকিটের জন্য, কারণ উৎসব প্রিয় বাঙালি যে ঈদের আনন্দটুকু ভাগাভাগি করতে চায় আপনজনের সঙ্গে। তাই তো বৃহস্পতিবার রাত থেকেই স্টেশনে এই অপেক্ষা। ঈদের মধ্যে তো সবার ইচ্ছা থাকে বাড়িতে সবার সাথে ঈদ করবে, আর এই কারণেই এত কষ্ট করা। আজকে একটু ভিড় বেশি, ছুটির দিন হয়তো, এই জন্য দেখি চেষ্টা করি পাইনি কি। আনন্দের জন্যই কষ্ট, আর কষ্টের পর আনন্দ আসে, এটাই সত্যি। শুক্রবার সকাল 8টা বাজতেই যখন টিকিট কাউন্টারগুলো খোলা হলো, অবসান হলো অপেক্ষার। তাই তো রেলের টিকিট নামে সোনার হরিণ পেয়ে যেন আনন্দের শেষ নেই তাদের। যদিও এক পর্যায়ে ভিড় কমে যাওয়ায় অনেকে অনায়াসেই পেয়েছেন টিকিট। সকাল থেকে কষ্ট করে ওয়েট করছিলাম টিকিটের জন্য, টিকিটটা পেয়ে মোটামুটি টেনশন ফ্রি, খুব ভালো লাগছে। ভালো লাগতেছে, টিকিট পাইছি আর যাবো ঈদ করতে, জন্য ভালো লাগতেছে। গতবারের তুলনায় এবার ম্যানেজমেন্টটা অনেক স্ট্রং এবং তাদেরকে দেখে অনেক ভালো লাগলো, যেহেতু সুন্দর একটা পরিবেশ তৈরি করলো। টিকিট কালোবাজারি রোধ সহ সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষ যেমন খুশি, তেমনি রেল পুলিশ বলছে যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন তারা। যাত্রী সাধারণ সুশৃঙ্খল ভাবে টিকিট পাইতে পারে, আমরা বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা করেছি। আমাদের কাছে যাকে সন্দেহ করা হচ্ছে তাকে আমরা থানায় নিয়ে যাচ্ছি। স্টেশন ম্যানেজার বললেন, এবারে কাউন্টার সংখ্যা বাড়ানো সহ বিভিন্ন পদক্ষেপের কারণে খুব সহজেই টিকিট পাচ্ছেন ঘরমুখো মানুষ। গত বছর সকাল 9টায় শুরু করেছিলাম, এবার বিক্রি শুরু করেছি সকাল 8টায়। 5 দিন আগে দিয়েছিলাম গত বছর, এবার কিন্তু আমরা 10 দিন আগে দিয়েছি। আর গত বছর আমাদের কাউন্টার ছিল 20টা, এবার 23টা কাউন্টার। এদিকে ট্রেনের আগাম টিকিট বিক্রির তারিখ পরিবর্তন করেছে রেল কর্তৃপক্ষ। সোনার বাংলা নামে বিশেষ একটি ট্রেন উদ্বোধনের জন্য 25 জুন বন্ধ থাকবে টিকিট বিক্রি। পরিবর্তে 26 ও 27 জুন দেয়া হবে যথাক্রমে 4 ও 5 জুলাইয়ের টিকিট। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। বিশেষ অভিযান সফল হয় ঈদ উদযাপন এবার নির্বিঘ্ন হবে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার সকালে নিজ বাসায় সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় ঈদের ছুটিতে পুলিশি টহলের পাশাপাশি নগরবাসীকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা জোরদারের পরামর্শ দেন তিনি। যে সমস্ত বাড়িতে ক্যামেরা, সিসি ক্যামেরা এখনো লাগায়নি, তারা যেন অবিলম্বে সিসি ক্যামেরাগুলো লাগিয়ে ফেলেন, কারণ এটা একটা ভালো রেজাল্ট পেয়েছি আমরা। যে সমস্ত জায়গায় সিসি ক্যামেরা আছে সেই সমস্ত এলাকায় কিন্তু অপরাধ প্রবণতাটা অনেকখানি কমে গিয়েছে। যারা ছুটিতে বাড়িতে যাবেন তারা যেন বাসস্থান কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠান কিংবা যেটাই হোক তাদের নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা করে যায়। মার্কেট প্লেসগুলোতে বসত বাড়ির ধারে কাছ দিয়ে আমাদের পুলিশ টহল দেবে। টার্গেট কিলিং যতগুলি ধরা পড়েছে, এক একজন এক এক জায়গায় এক এক সময় এক এক নাম ধরে এরা আত্মপ্রকাশ করত। কাজেই আমাদের কাছে যেই নাম তারা স্বীকার করেছেন, আমরা সেই নামটি প্রকাশ করেছি। প্রবাসের সময় আরো থাকছে, ব্রিটেনের ইইউ ছেড়ে যাওয়া মেনে নিতে পারছে না স্কটল্যান্ড। ইউরোপীয় ইউনিয়নে টিকে থাকতে যুক্তরাজ্যকে ছাড়তে গণভোটের ইঙ্গিত দেশটির।
চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্র নাসিম আহমেদ সোহেল হত্যা মামলার অন্যতম আসামি আসিফকে গ্রেফতার করেছে পুলিশ। বিকেলে নগরীর আল ফালা গলি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত 30 মার্চ দুপুরে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সোহানের উপর্যুপরি ছুরিকাঘাতে সোহেল নিহত হলেও এই হামলায় সরাসরি অংশ নেয় আসিফ। ঘটনার সময় সিসিটিভি ক্যামেরার ফুটেজে আসিফকে তার হাতে থাকা ব্যাগ থেকে ছুরি বের করতে দেখা গেছে। নিহত সোহেলের বাবা সার্জেন্ট আবু তাহেরের দায়েরকৃত মামলায় আসিফকে অন্যতম আসামি হিসেবে উল্লেখ করা হয়। চট্টগ্রামের নাসিরাবাদে সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন যাত্রী বাবা ও ছেলে। দগ্ধ দুজনেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। পুলিশ জানায়, আব্দুর রহমান ও তার ছেলে আনসার সদস্য আব্দুল আমিন শুক্রবার বিকেলে সিএনজি অটোরিকশায় করে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা থেকে নাসিরাবাদে যাচ্ছিলেন। সিএনজি অটোরিকশাটি মিমি সুপার মার্কেটের সামনে পৌঁছলে বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। গুরুতর অবস্থায় আব্দুর রহমান ও আব্দুল আমিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার খুলে দেওয়া হবে যানজট নিরসনে রাজধানীর রামপুরা, বনশ্রী ও বাড্ডার সংযোগ সড়কে নবনির্মিত ইউলুপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পের উদ্বোধন করবেন। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, রামপুরা হাতিঝিল ইউলুপটি চালু হলে এসব এলাকার যানজট কমবে। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। রাজধানীর বনশ্রী থেকে ছেড়ে আসা গাড়িগুলোকে হাতিরঝিল ও কাউরান বাজার যেতে হলে ডানে মোড় নিলেই সৃষ্টি হয় যানজটের। এছাড়া কুড়িল, বাড্ডা ও এয়ারপোর্ট থেকে ছেড়ে আসা গাড়িগুলোকে রামপুরা ব্রিজ হয়ে যেতে হয় বিভিন্ন গন্তব্যে। এতে রামপুরা, বনশ্রী ও বাড্ডা হাতিরঝিলের সংযোগ সড়কটিতে সর্বদা সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। রামপুরা, বনশ্রী থেকে বাড্ডা, কুড়িল এবং হাতিরঝিল যেতে যেসব গাড়িগুলোকে ইউটার্ন নিয়ে জ্যাম সৃষ্টি করে যেতে হতো, এই নবনির্মিত হাতিরঝিল ইউলুপের ফলে খুব সহজেই গাড়িগুলি চলে যাবে তাদের লক্ষ্যে। এর ফলে যেমন কমবে সময় এবং কমবে ভোগান্তি, এমনটাই মনে করছেন এই রাস্তার যাত্রী এবং চালকরা। হাতিরঝিলে গেলে রামপুরা ঘুরে আসতে হবে, এখন আর আসতে হবে না, এখন এদিক দিয়ে ঢুকতে পারবো। বাড্ডা দিকে গাড়িগুলো ফ্লাইওভার হতে যাবে এবং নিচের গাড়িটা সিগন্যালে দিতে হবে না। বনানী গুলশানের দিকে যাবে, তারা ইজিলি 1 ঘন্টা অপেক্ষা না করে 5 মিনিটের মধ্যে কিন্তু আপনার টার্নিং করে চলে যেতে পারবে। রাজধানীর বিভিন্ন সংযোগ সড়কে যানজট নিরসনে এ ধরনের ইউলুপ কার্যকরী ভূমিকা রাখবে। পাশাপাশি সড়ক দুর্ঘটনাও অনেকাংশে এড়ানো সম্ভব বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞরা। একটা গাড়ি যখন ইউটার্ন নেয় তখন কিন্তু সে পেছনের গাড়িগুলোকেও যেমন আপনার থামায় বা হ্যাম্পার করে, তেমনি বিপরীত দিক থেকে যে গাড়িগুলো আসে সেগুলোর সাথে কিন্তু আপনার কনফ্লিক্ট করে। এটা করে কিন্তু এতদিন সে ওই রামপুরা বাজার হয়ে আসে হাতিঝিলে উঠতো। আর এখন ইউলুপের হওয়ার কারণে রামপুরা ব্রিজের আগ থেকে কিন্তু গাড়িগুলো উঠে হাতিঝিলে চলে যেতে পারবেন। এই ধরনের ইউলুপগুলো দেখা যাচ্ছে আপনার ট্রাফিক যে মুভমেন্টটাকে একটু সহজ করে। সেনাবাহিনীর তদারকিতে 2 বছর আগে শুরু হওয়া ইউলুপটির কাজ শেষে উদ্বোধনের আগে চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। প্রকল্পটি খুলে দেওয়া হলে যান চলাচল সহজ হওয়ার মাধ্যমে জনজীবনে নেমে আসবে স্বস্তি। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ঈদকে সামনে রেখে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বিপণী বিতানগুলোতে ছিল ক্রেতাদের ভিড়। রমজান শেষের দিকে হওয়ায় অনেক মানুষই পরিবার পরিজন নিয়ে আসেন ঈদের কেনাকাটায়। শুক্রবার সন্ধ্যার পরপরই জমে ওঠে কেনাকাটা। তবে বিকেল থেকে রাজধানীর বিভিন্ন শপিং মলে আসতে থাকে মানুষ। প্রতিটি শপিং মলে নানা রঙের ও বৈচিত্র্যের পোশাকের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। ঈদে পাকিস্তানি ও ভারতীয় পোশাকের পাশাপাশি পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে বুটিক হাউসের পোশাক। ছেলেদের পাঞ্জাবিতে এবার গরমের কারণে সুতি ও সিল্কের উপর জরির কাজ বেশ ভালো চলছে বলে জানিয়েছেন বিক্রেতারা। সময় আরো গড়ালে বেচা বিক্রি আরো বাড়বে বলে প্রত্যাশা তাদের। ব্রিটেনের ইইউ ছেড়ে যাওয়া মেনে নিতে পারছে না স্কটল্যান্ড। তাই ইউরোপীয় ইউনিয়নে টিকে থাকতে যুক্তরাষ্ট্রকে ছাড়তে গণভোটের ইঙ্গিত দিয়েছেন দেশটির ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন। এদিকে গণভোটের রায়ের পরিপ্রেক্ষিতে জোট ছাড়ার প্রক্রিয়া নিয়ে তাড়াহুড়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন লন্ডনের সাবেক মেয়র বরিস জনসন। অন্যদিকে গণভোটের রায়ে দুঃখ প্রকাশ করে যত দ্রুত সম্ভব যুক্তরাজ্যকে ইইউ ত্যাগের আহ্বান শুরু করার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জন ক্লদ জাঙ্কার।
মাত্র বছর 2 আগে স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে আয়োজিত গণভোটে এর বিপক্ষে রায় দিয়ে ব্রিটেনের সঙ্গে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দেশটির জনগণ। ঐক্যবদ্ধ থাকার পক্ষে রায় দেয়া সেসব জনগণ এবার কোনোভাবেই ব্রিটেনের ইইউ ছেড়ে যাওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না। তাই ইইউতে টিকে থাকতে নিজেদের স্বাধীনতার প্রশ্নে আবারও গণভোট আয়োজনের কথা ভাবছে স্কটল্যান্ডবাসী। এ অবস্থায় নিজ দেশবাসীর সঙ্গে সুর মিলিয়ে একই মন্তব্য করেছেন দেশটির ফার্স্ট মিনিস্টার নিকোলাস স্টার্জন। ব্রিটেনের গণভোটের ফলাফল প্রকাশের পর এক সংবাদ সম্মেলনে ইইউতে স্কটল্যান্ডের অবস্থান নিশ্চিত করতে আবারও গণভোট আয়োজনের সময় এসেছে বলে জানান তিনি। একই সঙ্গে ব্রিটেনের ইইউ ত্যাগের প্রক্রিয়া শেষ হওয়ার আগেই এই গণভোট আয়োজন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হিসেবে যুক্তরাজ্যের জনগণের সিদ্ধান্তের প্রতি যেমন আমার প্রতিক্রিয়া দেখানো উচিত, তেমনি আমার দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিও আমার সম্মান দেখানো উচিত বলে আমি মনে করি। ব্রিটেনের গণভোটে যে স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে স্কটল্যান্ডবাসী ভোট দিয়েছিল তার বাস্তবায়নে সম্ভাব্য সবকিছু করার চেষ্টা করব আমি। এদিকে গণভোটের রায়ের জেরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পদত্যাগের ঘোষণা দেওয়ার পাশাপাশি ইইউ ত্যাগের প্রক্রিয়াটি পরবর্তী প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দিলেও এ নিয়ে অপেক্ষায় থাকতে রাজি নন ইইউ নেতারা। একই সঙ্গে গণভোটের ফলাফলকে দুঃখজনক হিসেবে অভিহিত করলেও যত দ্রুত সম্ভব ব্রিটেনকে ইইউ ত্যাগের প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্য-ক্লদ জাঙ্কার। একটি অবাধ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্রিটেনের জনগণ তাদের রায় দিয়েছে। ব্যক্তিগতভাবে আমি এই রায়ে হতাশ হলেও ব্রিটেনবাসীর সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। তবে আমি বলতে চাই, বিশ্বব্যাপী শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার যে উদ্দেশ্য নিয়ে ইইউ প্রতিষ্ঠিত হয়েছিল তা বাস্তবায়নে ইইউ 27টি রাষ্ট্র নিয়েই এগিয়ে যাবে। তবে এ প্রক্রিয়া দ্রুত শেষ করার মধ্য দিয়ে ইতিবাচক কোনো পরিবর্তন আসবে না বলে মন্তব্য করেছেন ব্রিটেনের ইইউ ছাড়ার পক্ষে প্রচারণা চালিয়ে আসা লন্ডনের সাবেক মেয়র বরিস জনসন। আমি ইইউ ছাড়ার পক্ষে ভোট দিলেও একটা কথা পরিষ্কার করে বলতে চাই, ইইউ ত্যাগের প্রক্রিয়া শুরু নিয়ে তাড়াহুড়ার কিছু নেই। আমাদের প্রধানমন্ত্রীও সঠিক কথাটাই বলেছেন, ইইউ ত্যাগ করলেও রাতারাতি কোনো কিছু পরিবর্তন হবে না। সাধারণ মানুষ আসলে কি চায় সেটি সম্পর্কে নিশ্চিত হয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও আশা আকাঙ্ক্ষার প্রতি লক্ষ্য রেখে আমাদের এগোতে হবে। এছাড়াও ব্রিটেনের ইইউ ছেড়ে যাওয়ার সিদ্ধান্তকে অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত হিসেবে দেখছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ, ইতালীয় প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি সহ ইউরোপের বিভিন্ন দেশের নেতারা। একই সঙ্গে ব্রিটেনের জোট ছাড়ার সিদ্ধান্ত ইইউ তথা গোটা ইউরোপকে এক কঠিন পরীক্ষায় ফেলে দেবে বলেও জানান তারা। অন্যয় কর্মকার, সময় সংবাদ। এবার খেলার খবর, ফেডারেশন কাপ ফুটবলের খবর। শেখ রাসেলকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে জায়গা করে নিল ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আসরের দ্বিতীয় সেমিফাইনালে শেখ রাসেলকে 2-1 গোলে হারিয়েছে জর্জ কোটানের দল। সোমবার ফাইনালে আরামবাগ ক্রীড়া সংঘের মুখোমুখি হবে আবাহনী লিমিটেড। একদিকে আসরের 8 বারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড, অন্যদিকে 1 বারের চ্যাম্পিয়ন শেখ রাসেল। তাই আত্মবিশ্বাসে শেখ রাসেলের চেয়ে তুলনামূলক এগিয়ে থেকেই মাঠে নামে আকাশী নীল জার্সিধারীরা। ম্যাচের শুরু থেকে এদিন আক্রমণে এগিয়ে থাকে আবাহনী। ফলাফল 5 মিনিটেই ওয়ালির ক্রস ও সানডে জিবোবার দুর্দান্ত রিসিভ করা বল পেয়ে প্রতিপক্ষের গোল পোস্টে পাঠান সেনেগাল ফরওয়ার্ড কামারা। বিরতির পর ফিরে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠা শেখ রাসেলের ম্যাচে সমতা ফেরায় 64 মিনিটে। পলের ক্রস থেকে বল পেয়ে আবাহনীর জালে বল জড়ান রুম্মন হোসেন। এরপর ম্যাচের 69 মিনিটে ডি বক্সের লাইন থেকে নাইজেরিয়ান ফরওয়ার্ড সানডে জিবোরার দুর্দান্ত গোলে আবারও এগিয়ে যান জর্জ কোটানের শিষ্যরা। এরপর বেশ কয়েকবার সুযোগ তৈরি করেও ম্যাচে ফেরা হয়নি শেখ রাসেলের। অন্যদিকে জয় নিয়ে ফাইনালে ওঠার আনন্দে মাতে আবাহনী। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর উত্তরায় 16তলা মার্কেটের লিফট ছিঁড়ে ভয়াবহ আগুনে 6 জনের মৃত্যু, আহত অর্ধ শতাধিক। শিশুসহ একই পরিবারের গুরুতর দগ্ধ 3 জন ঢাকা মেডিকেলে ভর্তি। ইউরোপীয় ইউনিয়নে থাকছে না ব্রিটেন, গণভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ঐতিহাসিক রায়, পদত্যাগের ঘোষণা ক্যামেরনের। গণভোটের পরপরই টালমাটাল বিশ্বের বিভিন্ন দেশের শেয়ার বাজার। পাউন্ডের দরপতনের প্রভাব নিয়ে বাংলাদেশকে এখনই সচেতন হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের।
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের রায়ে আটকে গেল ওবামার অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার পরিকল্পনা। গ্রেফতার ও বহিষ্কার আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা। এবং নিরাপত্তার কারণ দেখিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার সহ দেশের সব কারাগারে রেড অ্যালার্ট জারি। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক রবি সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।